সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো উদ্দীপকটি লক্ষ্য করো। লাল বর্ণের ফুল আর সাদা বর্ণের ফুল, দুটি ফুলের উদ্ভিদে ক্রস ঘটিয়ে F1 অণুতে যতগুলো ফুল পাওয়া গেল সবগুলো কি বর্ণের? দেখো লিখে দেওয়া হয়েছে গোলাপি বর্ণের। এখানে লাল এবং সাদা ফুলের উদ্ভিদে ক্রস ঘটিয়ে পরবর্তী বংশধর বা F1 অণুতে গোলাপি বর্ণের ফুল আত্মপ্রকাশ করেছে। এখানে ঘটনাটা কি? এখানে যে ঘটনাটা ঘটেছে, লাল এবং সাদার মাঝামাঝি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করেছে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স, যা মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ব্যতিক্রম হয়ে গিয়ে এখানে হয়েছে 1:2:1। ইহা মেন্ডেলের প্রথম সূত্রের একটি আপাত ব্যতিক্রম, যাতে ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে হয়েছে 1:2:1। তাহলে 1:2:1 কিভাবে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, ইহা কিভাবে মেন্ডেলের সূত্র অনুসরণ করে না, আমরা আজকে সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। ইহা কিভাবে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম? আসলে যে ঘটনাটি ঘটেছে এখানে তা হয়েছে অসম্পূর্ণ প্রকটতা। নিশ্চয়ই তোমাদের মনে আছে অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? আমি আগেও বলেছিলাম, বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন সম্পূর্ণভাবে প্রকট না হয়ে সংকর জীবে হেটারোজাইগাস অবস্থায় উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে। জিনের এই আচরণকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা, যার জন্য মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে 1:2 রূপ নেয় এবং যার জন্য দায়ী জিনকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। তাহলে চলো শুরু করি তার পরবর্তী অংশ থেকে। তার পরবর্তী অংশে আমরা এখানে কিভাবে মেন্ডেলের সূত্র অনুসরণ করে না আমরা তা পয়েন্টস আকারে উল্লেখ করব। তাহলে চলো আগে আমরা এই সংজ্ঞাটা লিখে নিই। অসম্পূর্ণ প্রকটতা কি? তাহলে কি বললাম? অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স, বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন সম্পূর্ণভাবে প্রকট না হয়ে সংকর জীবে হেটারোজাইগাস অবস্থায় উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে। জিনের এই আচরণকে বলে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে আমরা অসম্পূর্ণ প্রকটতার জন্য আমরা সংজ্ঞাটা লিখে নিলাম। অসম্পূর্ণ প্রকটতা কি? এবার চলো আমরা দেখব অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সূত্রের কি কি ব্যতিক্রম বা কি কি বৈশিষ্ট্য প্রদর্শন করে না, মেন্ডেলের সাথে আমরা কি কি বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য করতে পারি, আমরা সেই অংশটুকুই এবার জানবো। আমরা প্রথমেই বলবো ঘটনাটি মেন্ডেলের প্রথম সূত্রের একটি আপাত ব্যতিক্রম। তাহলে কি বললাম? উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি মেন্ডেলের প্রথম সূত্রের একটি আপাত ব্যতিক্রম। ঘটনাটি মেন্ডেলের প্রথম সূত্রে আপাত ব্যতিক্রম। আপাত ব্যতিক্রম হলো এই ধরনের একটা ঘটনা যা কোনো না কোনোভাবে মেন্ডেলের সূত্রের সাথে মিলে যায়। পুরোপুরি ব্যতিক্রম না হলে কিছু কিছু ক্ষেত্রে মেন্ডেলের সূত্র তা অনুসরণ করে। এই ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি আপাত ব্যতিক্রম, যার মধ্যে যা হয় আমরা বলতে পারি ফিনোটাইপিক অনুপাত না মিললেও এখানে কিন্তু জিনোটাইপিক অনুপাত মিলে যায়। এই জন্য মেন্ডেলের সূত্র সে কিন্তু পুরোপুরি অনুসরণ করে না, সামান্য কিছু হলেও সে অনুসরণ করে। যা হোক, কিছু হলো তো সে অনুসরণ করেছে, এই জন্য এই ব্যতিক্রমটাকে আমরা সম্পূর্ণ ব্যতিক্রম না বলে কি বলি? আপাত ব্যতিক্রম। সাথে যে কথাটি বলেছি, এতে মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে 1:2:1 এ রূপ নেয়। তাহলে এটি আমরা আরেকটা পয়েন্ট হিসাবে বলবো, এতে মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত, মেন্ডেলিয়ান F2 অণুর ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হওয়ার কথা ছিল 3:1, কিন্তু এক্ষেত্রে হবে 1:2:1 মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত। তাহলে আমরা একটা ব্যতিক্রম এক্ষেত্রে পেয়ে গেলাম যে মেন্ডেলিয়ান ফিনোটাইপিক অনুপাত এর পরিবর্তন হয়েছে, সুতরাং ইহা মেন্ডেলের প্রথম সূত্রের একটি ব্যতিক্রম। সুপ্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমরা দেখেছি মেন্ডেল বলেছিল F1 অণুতে যে কোনো একটি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে। জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 অণুতে যে কোনো একটি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করে, কিন্তু এই ক্ষেত্রে তা ঘটেনি। এক্ষেত্রে কোনো একটি বৈশিষ্ট্য না আত্মপ্রকাশ করে তাদের মাঝামাঝি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করেছে। তাহলে আমরা এই কথাই বলতে পারি F1 অণুতে
প্রকট বৈশিষ্ট্য আত্মপ্রকাশ না করে একটি মাঝামাঝি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করেছে। তাহলে আমরা এটাই লিখব যে F1 জনুতে প্রকট বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করার কথা ছিল। F1, তাহলে শিক্ষার্থী কি লিখলাম? মেন্ডেলের সূত্র অনুসারে F1 জনুতে প্রকট বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করেছিল, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। আবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, মেন্ডেলের সূত্র অনুসারে মেন্ডেল বলেছিলেন জিনগুলো একে অপরের সাথে কখনো মিশ্রিত হয় না, অর্থাৎ জাতের সংমিশ্রণ, মাঝামাঝি কোনো বৈশিষ্ট্য আসবে না। কিন্তু এক্ষেত্রে তো তা এসেছে, এখানে লাল এবং সাদার মাঝামাঝি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করেছে, অর্থাৎ জিনের মধ্যে সংমিশ্রণ হয়েছে। তাহলে আমরা এটাও বলতে পারি এক্ষেত্রে মেন্ডেলের সূত্র অনুযায়ী মেন্ডেল বলেছিলেন একটি জিন আরেকটি জিনের সাথে কখনো মিশ্রিত বা পরিবর্তিত হয় না, কিন্তু এক্ষেত্রে তা হয়েছে। তাহলে চলো আমরা এটাই লিখি। এক্ষেত্রে মেন্ডেলের সূত্র অনুসারে জিনগুলো কখনো একে অপরের সাথে মিশ্রিত হয় না, মিশ্রিত বা পরিবর্তিত হয় না, কিন্তু এক্ষেত্রে তা হয়েছে। শিক্ষার্থী পরবর্তী পয়েন্টটি লক্ষ্য করো। F2 জনুতে মেন্ডেলের সূত্র অনুযায়ী F2 জনুতে আমরা সন্তান সন্ততি পেয়েছিলাম দুই ধরনের, 3:1। একটি হয়েছিল 3টি, অপরটি হয়েছিল 1টি। দুই ধরনের সন্তান সন্ততি পাওয়া গিয়েছিল। কিন্তু এক্ষেত্রে এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে সন্তান সন্ততি হয়েছে 3 ধরনের, একটি লাল, একটি হলো গোলাপি, আরেকটি হলো সাদা। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি মেন্ডেলের সূত্র অনুযায়ী এটি হয়নি। এই ক্ষেত্রে সন্তান সন্ততি দুই ধরনের পরিবর্তে 3 ধরনের হয়েছে। তাহলে আমরা এই কথাই বলবো, এক্ষেত্রে সন্তান সন্ততি F2 জনুতে সন্তান সন্ততি দুই ধরনের হওয়ার পরিবর্তে, দুই ধরনের 3:1 আমরা কয় ধরনের পেয়েছি? 2 ধরনের, এর পরিবর্তে 3 ধরনের হয়েছে, 1:2, 2:1। এতে আমরা কয় ধরনের সন্তান সন্ততি পাই? 3 ধরনের। 2 ধরনের সন্তান সন্ততির পরিবর্তে 3 ধরনের হয়েছে। তাহলে লাইনটি হলো এক্ষেত্রে F2 জনুতে সন্তান সন্ততি 2 ধরনের পরিবর্তে 3 ধরনের হয়েছে। এতে জিনের আন্তঃক্রিয়ার জন্য এলোমেলো ফলাফল সৃষ্টি হয়েছে, কিন্তু মেন্ডেলের পরীক্ষাতে কোনো এলোমেলো ফলাফল আসেনি। তাহলে আমরা এটাও বলতে পারি এক্ষেত্রে জিনের আন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশনের জন্য এলোমেলো ফলাফল সৃষ্টি হয়েছে, কিন্তু মেন্ডেলের সূত্রেতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং সর্বোপরি যে ঘটনাটি ঘটেছে, মেন্ডেল এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবে ক্রস ঘটিয়েছিলেন, এবং তার মধ্যে যে কোনো একটি বৈশিষ্ট্য, দীর্ঘকাণ্ড খর্বকাণ্ড যে কোনো একটি বৈশিষ্ট্য, গোলাকার বীজ কুঞ্চিত বীজ, গোলাকার বীজ যে কোনো একটি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করেছিল। এক্ষেত্রে লাল বর্ণের ফুল এবং সাদা বর্ণের ফুল যে কোনো একটি বৈশিষ্ট্য, লাল অথবা সাদা যে কোনো একটি বৈশিষ্ট্য আসার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে তা আসেনি, এসেছে গোলাপি বর্ণ। একদম টোটালি মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রমী ক্রিয়া এখানে ঘটেছে। এই জন্যই আমরা বলতে পারি ইহা মেন্ডেলের প্রথম সূত্রের একটি ব্যতিক্রম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি যে পয়েন্টসগুলো এখানে লিখেছি, কি লিখেছি? এখানে ঘটনাটি মেন্ডেলের প্রথম সূত্রের আপাত ব্যতিক্রম। এখানে ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে 1:2:1 রূপ ধারণ করেছে। এখানে F1 জনুতে প্রকট বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করার কথা ছিল, প্রকটতা তার ক্রিয়া করার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। মেন্ডেলের সূত্রতে আমরা জানি জিনগুলো একে অপরের সাথে কখনো মিশ্রিত বা পরিবর্তিত হয়নি। মেন্ডেলের সূত্রতে উনি সরাসরি কথা বলেছেন যে ক্ষেত্রে জিনের সংমিশ্রণ ঘটে না, জাতের সংমিশ্রণ করে মাঝামাঝি বৈশিষ্ট্য আসার কোনো সুযোগ নেই। আমি তো এইভাবে বলি, মেন্ডেলের ডিকশনারিতে মাঝামাঝি বলতে কোনো শব্দ নেই। মেন্ডেল যতগুলো পরীক্ষা করেছিলেন সবগুলো ছিল আরেকটি বৈশিষ্ট্যের উপর প্রকট হিসাবে, অর্থাৎ এখানে প্রকটতা নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছিল, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। এখানে মাঝামাঝি বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করেছে। মেন্ডেলের সূত্র অনুযায়ী F2 জনুতে সন্তান সন্ততি পাওয়ার কথা ছিল 2 ধরনের, 3:1। 3টা এক ধরনের, একটা এক ধরনের। তাহলে কয় ধরনের? 2 ধরনের সন্তান সন্ততি পাওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে দেখো 1:2:1, একটা এক রকমের, দুইটা আরেক রকমের এবং একটা আরেক রকমের।
তাহলে মোট আমরা 3 ধরনের সন্তান সন্ততি এখানে দেখলাম সৃষ্টি হয়েছে। তাহলে এটাও একটা সূত্রের ব্যতিক্রম। 2 ধরনের পরিবর্তে 3 ধরনের সন্তান সন্ততি আত্মপ্রকাশ করেছে। জিনের ইন্টারাকশন বা আন্তঃক্রিয়া, মেন্ডেলের কোনো পরীক্ষাতে আমরা জিনের আন্তঃক্রিয়া দেখিনি, কিন্তু এই ক্ষেত্রে তা দেখা গেছে। সর্বোপরি একজোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটিয়ে পরবর্তী বংশধরে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা ছিল, একটি বৈশিষ্ট্য পাওয়ার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে এটাও হয়নি। এখানে একজোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হয়েছিল, কিন্তু একটা বৈশিষ্ট্য, যে কোনো একটা বৈশিষ্ট্য আত্মপ্রকাশ না করে মাঝামাঝি বৈশিষ্ট্য চলে এসেছে। তাহলে এটাও হলো মেন্ডেলের প্রথম সূত্রের একটি ব্যতিক্রম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ ইহা কিভাবে, অসম্পূর্ণ প্রকটতা কিভাবে মেন্ডেলের সূত্রকে অনুসরণ করে না বা সমর্থন করে না। এইভাবে পরীক্ষা আসলে তোমরা এইভাবে পয়েন্টস করে উল্লেখ করে দিবে। আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থী, কোনো নোটে বা কোনো গাইডে, কোনো বইয়ে এইভাবে উত্তরটি দেওয়া নেই, কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে প্রশ্নটি। যদি পরীক্ষায় আসে আমি যেভাবে লিখে দিয়েছি, যেভাবে তোমার বোর্ডে তুলে ধরেছি, যেভাবে আমি ব্যাখ্যা করেছি, তুমি এইভাবে লেখার চেষ্টা করবে। খুব বেশি লিখতে হয় না, অল্প লিখেও এখানে বেশি নাম্বার পাওয়া যায়। মেন্ডেলের সবার একটা ধারণা থাকে যে মেন্ডেলে অনেক লিখতে হয়। দেখো 3 নাম্বার বা 4 নাম্বারের জন্য এইটুকু লেখা খুব কি বেশি হয়েছে? অল্প লিখেও মেন্ডেলে বেশি নাম্বার পাওয়া সম্ভব। তবে তোমার 2D পয়েন্ট আনসারগুলো দিতে হবে, একদম পয়েন্টস ধরে ধরে, বৈশিষ্ট্য ধরে ধরে ব্যাখ্যা করতে হবে। তাহলে পরবর্তীতে আবারও নতুন আরেকটি অংশ নিয়ে, নতুন একটা টপিক নিয়ে খুব শিগগিরই হাজির হব, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।